নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত জানাই। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রণব। বন্ধুরা, আমরা সকলেই প্রায় ট্রেড করার সময় বলি অপারেটরস গেম হয়ে গেল, টপ লস হিট হয়ে গেলে কিংবা লস হলে আমরা বলি অপারেটরস গেম হয়ে গেল, অপারেটর গেম করে মার্কেটটাকে অপোজিট ডাইরেকশনে নিয়ে গেল। তো আপনি যদি অপারেটরের ট্র্যাপে না পড়ে থাকেন তাহলে আপনি ট্রেডার নন, আপনার কোনো অভিজ্ঞতা হয়নি। আর আপনি যদি অপারেটরসের ট্র্যাপিং না ধরতে পারেন, না বুঝতে পারেন, তাহলে আপনি কোনোদিনই সাকসেসফুল ট্রেডারও হতে পারবেন না। তাই অপারেটরসের ট্র্যাপটা কি সেটা আমাদের জানা একান্ত জরুরি। আজকে এই বিষয়টা নিয়েই আলোকপাত করার চেষ্টা করব। আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনার সামান্যতম হলেও উপকারে লাগবে আর আপনি লসের হাত থেকে বেঁচে যাবেন। এখানে আর একটা কথা বলে রাখি, বাংলাদেশ থেকে অনেক বন্ধুরা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলি এই অপারেটর স্ট্র্যাপিং বিষয়টা পৃথিবীর সমস্ত স্টক মার্কেটের ক্ষেত্রেই প্রযোজ্য এবং যত ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে, অর্থাৎ আপনার কমোডিটি থেকে শুরু করে শেয়ার মার্কেট থেকে শুরু করে মানি মার্কেট, আপনার যত ধরনের মার্কেট আছে, সমস্ত ফাইন্যান্সিয়াল মার্কেটের ক্ষেত্রে কিন্তু অপারেটররা সবসময় অ্যাক্টিভ থাকে, কারণ তাদের প্রফিটটা তারা ঘরে তুলতে চায় এবং সেই প্রফিটটা তাদের কামাতে হলে সবসময় রিটেল ট্রেডারদেরকেই ট্র্যাপে ফাঁসাতে হবে। তাই আজকে আমরা আলোচনা করব অপারেটর ট্র্যাপিং নিয়ে। বন্ধুরা, তার আগে আমাদের জানতে হবে অপারেটর কারা, মার্কেটকে অপারেট কারা করে। আমার ইন্ডিয়ার ক্ষেত্রে মার্কেটকে কি গভর্নমেন্ট অপারেট করে, এনএসি অপারেট করে, বিএসসি অপারেট করে, নাকি সেবি অপারেট করে, নাকি রিজার্ভ ব্যাংক অপারেট করে? উত্তর না, এরা কেউই কিন্তু মার্কেটের অপারেটর নয়, কারণ এরা ডাইরেক্ট মার্কেটে ইনভেস্টমেন্ট করে না, এরা মার্কেটে বাই সেলে অংশগ্রহণ করে না। এরা রেগুলেট করে ঠিকই, যে সংস্থাগুলোর আমি নাম বললাম, এরা শেয়ার বাজারকে রেগুলেট করে ঠিকই, এরা রেগুলেটর কিন্তু অপারেটরস নয়। তাহলে অপারেটরস কে? আগে আমাদের জানতে হবে অপারেটরস কে। বন্ধুরা, এখানে আমি আগে থেকে লিখে রেখেছি হু ইজ অপারেটর। অপারেটরকে প্রথমত এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ইন্ডিয়ার বাইরে, ইন্ডিয়ার ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের বাইরে, ইন্ডিয়ার বাইরে থেকে যারা আমাদের দেশে ইনভেস্ট করেন তারা হচ্ছেন ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। ডাইরেক্ট ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন না, তাই কোনো ইনস্টিটিউশন ইনভেস্ট করে, এরা হচ্ছে অপারেটর। আর কে? ডিআইআই, ডাইরেক্ট ইনস্টিটিউশনাল ইনভেস্টর, অর্থাৎ আমাদের দেশে যে সমস্ত ইনস্টিটিউটগুলো আছে তারা ডাইরেক্টলি স্টক মার্কেটে ইনভেস্ট করে। তার মধ্যে কে আছে? ডিআইআই এর মধ্যে কে কে আছে না, মিউচুয়াল ফান্ড হাউস, আর কে আছে ব্যাংক, আর কে আছে ইন্স্যুরেন্স কোম্পানি, আর কে আছে পেনশন ফান্ড, এরাও কিন্তু স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে। তাই এদেরও ক্ষমতা আছে, শক্তি আছে মার্কেটকে অপারেট করার মতো। আর কে আছে? রিটেল ট্রেডার, আমি আপনি, আমরা খুব ছোট 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 করে ট্রেড করি, কিন্তু আমাদের সংখ্যাটা অনেক বেশি, বিরাট সংখ্যার মানুষ যারা রিটেল ট্রেডার, ছোট ছোট করে 2টো 5টা 10টা 20টা 50টা শেয়ার কেনে, আমরা হচ্ছি রিটেল ট্রেডার। কিন্তু এই ডিআইআই এবং এফআইআই এরা খুব বিরাট অঙ্কের অর্থ নিয়ে বাজারে থাকে এবং এরা চাইলে কয়েক মিনিটের মধ্যে সমস্ত রিটেল ট্রেডারের সমস্ত শেয়ারগুলো কিনে ফেলতে পারে, এদের সে শক্তি রয়েছে। আর একটা প্লেয়ার মার্কেটে আছে প্রো, অর্থাৎ আমাদের দেশের যারা, এরাও এক ধরনের রিটেল ইনভেস্টর, কিন্তু এরা বড় বড় রিটেল ইনভেস্টর, অর্থাৎ এদেরকে আমরা প্রো বলি, অর্থাৎ এদের হাতেও প্রচুর মূলধন আছে, তাই এরাও মার্কেটের একজন অপারেটর। এই সমস্ত অপারেটররা হচ্ছে ডাইরেক্ট অপারেটর, অর্থাৎ এরা মার্কেটকে সরাসরি অপারেট করে। আর এক ধরনের অপারেটর আমাদের বাজারে আছে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট অপারেটর। সেটা কারা? এই যে এরা ইনডাইরেক্ট অপারেটর কারা না, নিউজ মিডিয়া। আপনারা খেয়াল করবেন কোন কোন সময় বাজার কোন দিকে মুভ করবে, আপ সাইড না ডাউন সাইড,
এরা সেটাকে প্রভাবিত করতে পারে, নির্দিষ্ট কোনো শেয়ার কোন দিকে মুভ করবে সেই বিষয়টাকে এরা কিন্তু অপারেট করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। তাই নিউজ মিডিয়ারও বাজারটাকে চালনা করার পেছনে একটা বিরাট ভূমিকা রয়েছে। ইনফ্লুয়েন্সার অর্থাৎ আমাদের মতো যারা সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার, যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তারা যদি একটা ট্রেড দেয় এই শেয়ারটা বাই করুন, তাহলে একসঙ্গে হিউজ কোয়ান্টিটি বাই হয় এবং ডাইরেকশন পরিবর্তিত হয়। অর্থাৎ নিচে যেতে যেতে এরা যদি বাই কল দিয়ে দেয়, তখন হঠাৎ করে প্রচুর বাই হলে মার্কেট একটু উপরের দিকে যেতে থাকে। তাই এরাও একজন অপারেটর, ইনফ্লুয়েন্সার যারা। আর কে না, ব্রোকার হাউস। আমাদের প্রত্যেকের একটা ব্রোকার আছে, সেই ব্রোকারের মাধ্যমে আমরা ট্রেড করি। কোনো সময় ব্রোকাররা কোনো ব্রোকার, প্রায় সমস্ত ব্রোকারই ট্রেড নেওয়ার জন্য কল দেয়। তারা বলে এটা বাই করুন, এটা সেল করুন, এই শেয়ারটা বাই করুন, এই শেয়ারটা সেল করুন, এটা হোল্ড করুন, কল বাই করুন, পুট সেল করুন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কল দেয়। কোনো ব্রোকার যদি কল একটা দিয়ে দেয়, তখন বিরাট ভলিউমের একটা বাই অথবা সেল বাজারে আসে এবং মার্কেটের ডাইরেকশন বাড়ে অথবা চেঞ্জ হয়। তাই ব্রোকাররাও একটা ভূমিকা পালন করে মার্কেটকে অপারেট করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ট্র্যাপিংটা কোথায় হলো, ট্র্যাপিংটা কেন হয়, সেটা বোঝার জন্য আমি একটা ছোট গল্পে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি এটার নাম দিয়েছি আন্ডারস্ট্যান্ডিং দ্য ফিশিং। এই যে যারা বড় বড় প্লেয়ার, এফআইআই এবং ডিআইআই, এরা একটা একটা করে সারাদিন বসে থেকে শেয়ার কেনা তাদের পক্ষে সম্ভবও নয়। তাদের চাই একটা বড় ভলিউমের ট্রেড। অর্থাৎ আমি যদি বাই করব, আমার 10 লক্ষ কোয়ান্টিটি বাই প্রয়োজন আছে, কিন্তু বাজারে 10 লক্ষ কোয়ান্টিটি সেলার নেই। তখন এরা কি করে না, রিটেলারদেরকে ফাঁসানোর চেষ্টা করে, অর্থাৎ তাদের কাছ থেকে কিনে নেওয়ার চেষ্টা করে, তারা যেন সেল করতে বাধ্য হয় সেই পরিস্থিতিটা তৈরি করে। এটাই হচ্ছে ট্র্যাপিং। কিভাবে না, আমরা যারা রিটেল ট্রেডার, এরা হচ্ছে সব রিটেল ট্রেডার। এরা মাছ ধরছে পুকুর থেকে, কষ্ট করে একটা একটা করে মাছ ধরে তাদের ঝুড়িতে রাখছে। এরা কি করে না, ডাইরেক্টলি পুকুর থেকে মাছ ধরে না, কারণ একটা একটা করে মাছ ধরতে তাদের পক্ষে সম্ভব নয়, একটা একটা করে মাছ ধরা তাদের পক্ষে সম্ভব নয়। তারা আপনার পকেটে 10টা করে মাছ আছে, সেখান থেকেই তারা ধরবে। এরা কি করে না, চারা ফেলে পুকুরে, কিন্তু মাছ সংগ্রহ করে আপনার কাছ থেকে, আমার কাছ থেকে। অর্থাৎ চারাটা এখানে ফেললো যাতে আপনি কিছু মাছ ধরতে পারেন। আপনি যদি 10টা মাছ ধরতে পারেন একটা একটা করে, তাহলে সে আপনার কাছ থেকে একসঙ্গে 10টা মাছ তার ঘরে নিয়ে যাবে। এই জন্য আপনাকে ফাঁসানোর তার প্রয়োজন পড়ে। এইটা হচ্ছে তাদের উদ্দেশ্য। তাদের মূল সমস্যা হচ্ছে লিকুইডিটি, অর্থাৎ তাদের প্রয়োজনীয় যে যতটুকু ভলিউম প্রয়োজন, সেই ভলিউমটা ক্রিয়েট করার জন্য রিটেল ট্রেডারকে ফাঁসায়। এবারে আসছি কিভাবে ফাঁসায়, সেটা দেখার জন্য যাব সরাসরি লাইভ মার্কেটে ব্যাক টেস্টিং করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, আপনার ব্রোকার যদি আপনার কাছ থেকে অতিরিক্ত চার্জ কাটছে বা কোনো হিডেন চার্জ যা আগে বলেনি এখন কাটছে, কিংবা ওই ব্রোকারের ইন্টারফেসটা আপনার ভালো লাগছে না, ট্রেডিং সুপারফাস্ট নয়, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব একবার অ্যালাইস ব্লু আপনি ট্রাই করে দেখতে পারেন। অ্যালাইস ব্লু ব্রোকারের ইন্টারফেস অত্যন্ত ক্লিন, স্বচ্ছ, সুন্দর, সহজ সরল এবং কোনো হিডেন চার্জও নেই। অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য কোনো চার্জ নেই, শুধু ট্রেড করবেন আর ব্রোকারেজ দেবেন, কোনো চার্জ আপনাকে এর বাইরে দিতে হবে না। ইচ্ছুক থাকলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ট্রেড করতে পারবেন। আর একটা কথা এখানে বলে রাখি, একটা রিকোয়েস্ট আপনাদের করব, অনেক পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করি, অনেক সময় লাগে ব্যাক টেস্টিং করার জন্য, অনেক পরিশ্রম থাকে এর পেছনে। তাই একটা লাইক করুন, আপনার বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটা শেয়ার করুন। যারা নতুন এসছেন তাদের অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করে রাখুন, পরের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। আর একটা কথা, কমেন্ট করুন, আপনার যদি কোনো ডাউট থাকে শেয়ার মার্কেটের যে কোনো বিষয় নিয়ে, আপনার যদি কোনো ডাউট থাকে আপনি কমেন্টে বলুন, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব। কমেন্ট বক্স থেকে সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব, হয়তো একটু দেরি হলেও নিশ্চয়ই দেব। আসছি লাইভ মার্কেটে কিভাবে তারা ফিশিং করে অথবা ট্র্যাপিং করে
তারা গেম করে, সেইটার জন্য যাচ্ছে লাইভ মার্কেটে। বন্ধুরা, আমি এসছি লাইভ মার্কেটের চার্টে, এটা সেপ্টেম্বর 2025, এখানে এসছি। একটু ব্যাকে, বেশি ব্যাকে চলে গেলাম, কারেন্ট মার্কেট দেখালাম না, কারণ সেবি রুলস আছে কারেন্ট 3 মাসের ডাটা শেয়ার করা যায় না, তাই সেপ্টেম্বর 2025-এ আমি এসছি। এখানে একটা জায়গা দেখাচ্ছি, 29 সেপ্টেম্বর 2025 থেকে 30 সেপ্টেম্বর, এই দুদিনের এখানে একটা বিষয় বোঝানোর চেষ্টা করছি কিভাবে ট্র্যাপিং হচ্ছে। বন্ধুরা, আমি আগে থেকে ড্র করে রেখেছি, মার্কেটটা এখান থেকে বাউন্স করলো, এইখানে একটা বাউন্স দিয়ে উপরে গেল, ফের নিচে এলো। যখনই নিচে আসছে তখন আগে যেটা লো দিয়েছিল সেই লোটা আমাদের কাছে সাপোর্ট হিসাবে কাজ করে। আমরা জানি যে সাপোর্ট যদি ব্রেক করে মার্কেট, তাহলে সেই দিকে মুভমেন্ট নেয়, অর্থাৎ নিচের দিকে সাপোর্ট থাকে, উপরের দিকে রেজিস্ট্যান্স থাকে। সাপোর্ট ব্রেক করলে মার্কেট আরো নিচের দিকে যায়। তাহলে এখানে দেখুন সাপোর্টটাকে ব্রেক করেছে। তাহলে আমরা রিটেল ট্রেডাররা, আমরা যতটুকু নলেজ আছে, যা পড়াশোনা করেছি, সেখান থেকে এইটুকুই জানি। তাই এখানে আমরা এন্ট্রি নেব, এখানে আমাদের বাইং আসবে, সরি আমাদের সেলিং আসবে। আমরা এখানে সেল সাইড এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, বা পুট বাই করব, কিংবা কল সেল করব, অথবা মার্কেটের কোনো স্টককে সেল করব। কিন্তু দেখুন এখানে ঠিক ব্রেক দিয়ে আবার মার্কেটকে উপরের দিকে নিয়ে গেছে। এটা হচ্ছে ট্র্যাপিং। আমাদের শিয়ালদা স্টেশনে কিংবা হাওড়া স্টেশনে সবচেয়ে বেশি আপনার পকেটমারি হয়, ওখানে পকেটমাররা বেশি ঘুরঘুর করে। যেই ট্রেনটায় বেশি ভিড় থাকে সেখানে পকেটমারদের ভিড় থাকে, যে বাসটায় বেশি ভিড় থাকে সেখানে পকেটমারের ভিড় থাকে। এইখানে ব্রেক দিয়ে ভিড়টা তৈরি করার চেষ্টা করলো অপারেটর, অর্থাৎ আপনাকে লোভ দেখালো যে এটা মার্কেট আরো নিচের দিকে চলে যাবে, আপনি এন্ট্রি মারুন, আপনি সেল করুন। আর আপনারা যখন বিরাট সংখ্যায় সেল সাইডে বসলেন, তখন তারা বাই করতে শুরু করলো, বাই করে উপরের দিকে নিয়ে গেল। ফের আবার এখান থেকে নিচের দিকে এলো। আচ্ছা, এখানে আমি যে সাপোর্ট লেভেলটা দেখিয়েছি, এটা হচ্ছে এই রেড লাইনটা, গ্রিন লাইনটা নয় কিন্তু রেড লাইনটা, ব্রেক দিয়ে উপরে গেছে। আচ্ছা, উপরে এইখান থেকে ব্রেক দিয়ে আবার নিচে এলো, ঠিক আছে। তাহলে এই রেড লাইনটা আমার সাপোর্ট, কারণ এখন দুটো আমরা পয়েন্ট পেয়ে গেছি, দুটো বটম পেয়েছি। তাহলে এই দুটো বটমে ড্র করে আমরা এখানে পেলাম। এখানে আবার ব্রেক দিল এবং পুনরায় উপরে চলে গেল। তার মানে কি, আবার আপনাকে ফাঁসালো। কেন বলছি আরো পরে পরে বুঝতে পারবেন। এখানে আবার আপনাকে ফাঁসালো, কেন ফাঁসালো? তার ভলিউম চাই, এখানে ভিড় হবে, ভিড়ে তার পক্ষটা মারতে সুবিধে হবে। প্রথমে যখন এখানে ফেসেছিলাম তখন কিন্তু রেসিস্ট্যান্সের একটা ছোট পয়েন্ট ছিল, রেড লাইনটা ড্র করেছিলাম। এখন আমরা উপরে দুটো টপ পেয়েছি, তাহলে রেসিস্ট্যান্সটাও পেয়ে গেছি, ঠিক রেসিস্ট্যান্স থেকে আবার নিচে নিয়ে এসেছি। আচ্ছা, এখন এই পূর্বের যে আমাদের সাপোর্টটা ছিল, এই সাপোর্টটা কিন্তু আর কাজ করছে না, এই রেড লাইনটা আর সাপোর্ট হিসাবে কাজ করছে না। তখন কিন্তু একটা নতুন আবার পজিশন তৈরি হয়েছে। দেখুন এই গ্রিন লাইনটা আমি আবার ড্র করেছি, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই তিনটে পয়েন্ট আমরা আগে পেয়ে গেছি, তাই আমাদের সাপোর্টটা পরিবর্তিত হয়েছে। এখানে কি হচ্ছে, আবার ফাঁসিয়েছিল, এটা আগে দেখিয়ে দিয়েছি। তৃতীয়বার যখন ফের নিচের দিকে এলো, তখন কিন্তু আমাদের সাপোর্ট হচ্ছে এই ব্লু লাইনটা। এখানে এসে আবার ব্রেক দিল, এবং শুধু ব্রেক দিল নয়, ব্রেক দিয়ে এখানে স্টে করে গেছে, অর্থাৎ ক্লোজিং দিয়েছে। ক্লোজিং ব্রেক যদি দেয়, সেক্ষেত্রেও আমরা থিওরিটিক্যালি যা জানি যে সাপোর্ট অথবা রেসিস্ট্যান্ট ব্রেক দিয়ে যদি ক্লোজ করে কোনো ক্যান্ডেল, তাহলে কিন্তু শিওর মার্কেট সেই দিকে ডাইরেকশন নেবে। আবার আমরা ফাঁসলাম এখানে, এই কন্ডিশনে রিটেলারদেরকে ফাঁসালো প্রো প্লেয়াররা, অর্থাৎ এফআইআই, ডিআইআই, যারা বড় বড় মার্কেটে খেলোয়াড় আছে। আবার এখানে ফাঁসালো, ট্র্যাপিং হলো, বারবার আপনাকে ফাঁসাচ্ছে। আবার একটু উপরের দিকে নিয়ে গেল, আবার নিচে এলো, এখানে একটু দেখালো ফলস, যে না বারবার আর ফাঁসানো যাবে না। তখন মার্কেটটাকে একটু নিচে নিয়েছে, আবার উপরে নিয়ে গেল, আবার নিচে নিয়ে এলো। এখানে দেখুন আমরা যে সাপোর্টটা করেছিলাম, টেনেছিলাম, ড্র করেছিলাম, এই ব্লু লাইনটা, এখানে কিন্তু আবার ব্রেক দিয়েছে, সেম কন্ডিশন, আবার এন্ট্রি মারলো। অর্থাৎ বারবার সে বাই করছে, বারবার বাই নিচ্ছে, তার
প্রচুর ভলিউমের প্রয়োজন আছে, তাই এখানে আবার এন্ট্রি মারলো, তারপরে ধীরে ধীরে আবার একটু নিচে নিয়ে এসে মার্কেটটাকে এখানে ব্রেক দিয়ে উপরে নিয়ে গেল। তাহলে বন্ধুরা এখানে আমরা একটা জিনিস শিখলাম যে থিওরিটিক্যাল বিষয়টা কাজ করবে না, কারণ ওখানেই ওরা ফাঁসাচ্ছে। আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার প্রয়োজন আছে। তাই সারা পৃথিবী যখন বলে সাপোর্ট রেসিস্ট্যান্স ব্রেক করলে এন্ট্রি নিতে, আমি তখন বলি এন্ট্রি একমাত্র তখনই পাওয়া যাবে রিটেস্টের পরে। আমরা সবসময় চেষ্টা করব, এটা একটা বিরাট জিনিস মাথায় রাখুন, যে এন্ট্রি কখনোই ইমিডিয়েট সাপোর্ট কিংবা রেসিস্ট্যান্স ব্রেক করলে এন্ট্রি নেওয়া উচিত নয়, কারণ ওখানেই আমাদের পকেটটা মারা যাবে ভিড়ভাড়টাতে। আমি সবসময় বলি এন্টার অনলি আফটার রিটেস্ট। এখানে দেখুন বিরাট একটা ব্রেক দিয়েছে। আচ্ছা, এটা এখানে দেখুন একটা জোন, রেসিস্ট্যান্স জোনকে ব্রেক দিয়ে অনেকখানি উপরে গেছে, বিরাট একটা উপরে গেছে, তাই তো? তার মানে এখানে মোটামুটি কনফার্মেশন এসেছে যে মার্কেট উপরের দিকে যাবে। অনেকটা পেরিয়ে গেছে, আপনি ভয় পাচ্ছেন, ইস এতটা চলে গেল, আর বেশি কি যাবে, এন্ট্রি নেওয়া ঠিক হবে, ভয় আসে আপনার মধ্যে। দেখুন মার্কেটটাকে ঠিক আবার নিচের দিকে নিয়ে এসছে। কোথায় কোথায় নিয়ে এসছে না, যেই রেসিস্ট্যান্সটা ছিল ঠিক সেখানে নিয়ে এসছে। এইটাকে আমরা বলি রিটেস্ট, অর্থাৎ রেসিস্ট্যান্স জোনকে ব্রেক দেওয়ার পরে একবার রিটেস্ট করে। এই রিটেস্টে আসা মানে কনফার্ম হলো যে মার্কেট রিটেস্ট থেকে যদি বাউন্স দেয়, রিটেস্ট মেরে নিচের দিকে গেলে সেটা আলাদা, কিন্তু রিটেস্টের পরে যদি আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে সেটা আমরা কনফার্মেশন পেলাম যে মার্কেট আরো উপরের দিকে যাবে। তাই এই রিটেস্ট করে যখনই উপরের দিকে গেল, সেই পজিশনটাতে আমরা এন্ট্রি নেব। আচ্ছা, এরপরে দেখুন মার্কেটটা কি খেলা জমে গেছে। হ্যাঁ, কোথায় নিয়ে গেছে দেখুন মার্কেটটাকে। কোথাকার মার্কেট কোথায় যাচ্ছে দেখুন। এই যে এখানে হাই বানিয়েছে, তারপর নিচে এসে আবার ডবল টপ করে নিচে দিয়ে গেছিল, এখানে আরেকবার ফাঁসিয়েছে অন্য এন্ট্রির জন্য। যাই হোক, আমি অত দূর যাচ্ছি না। এই যে এই পজিশন, এটা হচ্ছে রিটেস্টের দম। মাথায় রাখুন, রিটেস্ট একটা বিরাট জিনিস আজকে আমাদের শিক্ষা হলো। রিটেস্টের পরেই আমরা এন্ট্রি নেব। এখন প্রশ্ন হচ্ছে, অপারেটর যে আপনাকে ফাঁসাচ্ছে বুঝবেন কিভাবে? এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বুঝবেন কিভাবে অপারেটর আপনাকে ফাঁসাচ্ছে? বোঝার মতো বিশেষ কোনো উপায় নেই, একমাত্র দীর্ঘদিনের অভিজ্ঞতা। আপনি ট্রেড করতে করতে কিছুটা ধরতে পারবেন। আর একটা বিষয় আছে, সব ক্ষেত্রে এটা কাজ করে তেমনটাও নয়, সেটা হচ্ছে ট্রেডেড ভলিউমটা দেখা। অর্থাৎ যখন নিচের দিকে যাচ্ছে মার্কেট তখন ভলিউম বেশি, নাকি উপরের দিকে যখন যাচ্ছে তখন ভলিউম বেশি, এখানে কিছুটা আন্দাজ করা যায়। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে যখন বাইং হলো তখন ভলিউম দেখুন বিরাট বিরাট ক্যান্ডেল বানিয়েছে। এগুলো নিচে এখানে ভলিউম থাকে, ভলিউম সেট করতে হয় আপনার ট্রেডিং প্ল্যাটফর্মে, ভলিউমটা সবসময় সেট করে রাখবেন। এখানে বাইং এর সময় ভলিউম বিরাট বিরাট ক্যান্ডেলের ভলিউম। আচ্ছা, এখান থেকে যখন সেল শুরু হলো, এই জোনটা এখানে দেখুন ভলিউম কম, ছোট 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 ভলিউম। আবার যখন বাইং শুরু হলো, যখনই বাই হচ্ছে, এখানে একটু বাই হয়েছে, এখানে এই জোনটাতে বাইসেল সমান হারে হয়েছে, বাইও হয়েছে, একটু ভলিউম বেশি আছে। এখানে দেখুন এই জোনটা টোটালি এই জোন থেকে এই জোন পর্যন্ত বাইং হয়েছে, এখান পর্যন্ত। এখানে ভলিউম দেখুন বিরাট বিরাট ভলিউম। আবার এইখান থেকে যে সেল শুরু হয়েছিল, ভলিউম খুব কম, ছোট ভলিউম। এই যে এই জায়গাটা, এখানে সেলটা হয়েছিল, ভলিউম কম। আবার যখন বাইং শুরু হলো দেখুন আবার ভলিউম বেশি, এখানে ভলিউম বেশি। আবার দেখুন এখানে যখন সেল শুরু হলো, আবার ভলিউম ধীরে ধীরে কমে গেছে। এটা হচ্ছে বুঝতে পারার একটা পদ্ধতি, এছাড়া আর কোনো পদ্ধতি নাই। কারণ বড় বড় প্লেয়াররা সবসময় নতুন নতুন পদ্ধতি বের করে আপনাকে ফাঁসানোর জন্য। এটা আমি আজকে যেটা বললাম এটাই যে একেবারে ফিক্সড, এই পদ্ধতিতেই আপনাকে সবসময় ফাঁসাবে এমন ব্যাপারটা নয়। তারা নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করে যাতে আপনার ধরা মাছটা সে খেতে পারে। এভাবেই বাজারে 90% রিটেলার লস করে, আর 10% রিটেলার প্রফিটে থাকে। কিন্তু এফআইআই, ডিআই এবং প্রো প্লেয়াররা কোনোদিনই লসে থাকে না। আশা করছি আপনারা অপারেটর ট্র্যাপিংটা আজকে বুঝতে পারলেন
এবং আপনারা অপারেটরদের ট্র্যাপিং থেকে বাঁচার জন্য সাবধান থাকবেন এবং কিভাবে বুঝতে পারবেন তাও মোটামুটি করে একটা বললাম। আশা করছি আপনাদের ভিডিওটা খুব কাজে লাগবে। তাই আর একবার বলবো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টের উত্তর আমি দেব। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।